যান্ত্রিকের শহরে আমাদের মতো চাকরিজীবীদের ৯টা-৫টা ডিউটির পরে এক মুহূর্ত বিশ্রাম নেব, প্রকৃতির মাঝে সে সুযোগ কোথায়? সারাটা মাস কিংবা বছর এভাবেই পার হয়ে যায় আমাদের। কখনো কখনো মন বলে ঘুরে আসি, কিন্তু ঘুরতে গেলেও অর্থের প্রয়োজন। আর সারা জীবন যদি ভবঘুরে হয়েই কাটিয়ে দেই, তবে পেটে ভাত জুটবে কোথা থেকে? শত ভেবে একটি উপায় খুঁজে বের করলাম, কেননা প্রতি শুক্রবার মানে ছুটির দিনগুলোতে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করি। এমনিতে তো হেলায় দিনগুলো নষ্ট করি। ঘটনাক্রমে আজ শুক্রবার। জুমার নামাজ শেষে দ্রুত লাঞ্চ সেরে ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম। আজ ঘুরতে যাব। কোথায় যাব কিছুটা স্থির করে নিলাম। তারপর চলে আসলাম মতিঝিল মেট্রো স্টেশনে। প্রতি শুক্রবার মেট্রো স্টেশন দুপুর ৩টা ১৫ খোলা হয়। কিছুক্ষণ অপেক্ষা করে সরাসরি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। একে তো শুক্রবার, তার উপর ফার্স্ট আওয়ার। দীর্ঘক্ষণ গেট খোলা না থাকার ফলে বহু যাত্রী গেটের সামনে অপেক্ষা করে করে স্বাভাবিকের তুলনায় একটু বেশিই ভিড় হয়ে আছে। জানি না কতক্ষণ অপেক্ষা করতে হয়। যাই হোক, কিছু করার নেই, লাইনে দাঁড়াতে হবে, তাই দাঁড়িয়ে গেলাম। ২০-২৫ মিনিট অপেক্ষা করার পরে আমার সিরিয়াল আসলো। প্রথমে একক টিকিট, তারপর গন্তব্য ক্লিক করতে হবে। ফাইনালি কতটি টিকিট কাটবো তা ক্লিক করে ওকে দিতে হবে। এরপর টাকা দিয়ে খেলা শেষ। আমাদের গন্তব্য যেহেতু আগারগাঁ, সেহেতু মতিঝিল মেট্রো স্টেশন থেকে আগারগাঁ মেট্রো স্টেশন পর্যন্ত আমার টিকিট মূল্য পড়েছে ৫০ টাকা। যেহেতু আমি যাওয়া এবং আসার টিকিট একসাথে কেটে নিয়েছি, যেন আমাকে ফেরার পথে আবার লাইনে দাঁড়াতে না হয়, সেহেতু আমার টিকিট মূল্য পড়েছে ১০০ টাকা। পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি বিরক্ত হয় অপেক্ষার জন্য। সবচেয়ে কাছের মানুষটাও যদি অপেক্ষা করায়, তবুও বিরক্ত হয়। সত্য বলতে, কাছের মানুষ যদি অপেক্ষা করায়, তবে বিরক্তের মাত্রাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, জানি না পুরো পৃথিবীতে অপেক্ষার রূপ কত, তবে বাংলাদেশে অপেক্ষার রূপ অনেক। তার মধ্যে একটি হলো কোনো কিছুর জন্য সিরিয়াল ধরা। আর আমি এই একটা জিনিসকেই সবচেয়ে বেশি ভয় পাই, অপেক্ষা। যাই হোক, টিকিট কেটেই টিকিট পাঞ্চ করে এসকেলেটর দিয়ে উপরে উঠে দেখলাম ট্রেন স্থির হয়ে আছে, গেট খোলেনি। যার কারণ বুঝলাম, যাতে সব একসাথে না আসার আগ পর্যন্ত গেট খুলবে না। একসময় গেট খুলে গেল, সবাই ট্রেনে প্রবেশ করলাম। ট্রেনে প্রবেশ করার কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিল। বিগত সরকারের আমলে আর যাই হোক, অন্তত একটা মেট্রো পেয়েছি, এটাই একটি তৃপ্তির বিষয়। ইচ্ছে ছিল ট্রেনের ভেতরের পুরো সময়টা ভিডিও করব, যাওয়ার পথে বাইরের সুন্দর দৃশ্যগুলো রেকর্ড করব, কিন্তু হলো না। প্রথমে ভয় ছিলাম মেট্রোতে ভিডিও করতে দেবে কি না এই বিষয়ে। পরে দেখলাম কেউ কিছু বলল না, আর রেকর্ড করলাম না। কারণ হলো, ট্রেনের ভেতর মানুষগুলো কেমন যেন তাকিয়ে থাকে, লজ্জা লাগছিল, তাই ট্রেনের ভেতর আর রেকর্ড করলাম না। দেখতে দেখতে কিছু সময় পরে চলে এলাম আগারগাঁও স্টেশনে। ঢাকা মেট্রো স্টেশনগুলোর মধ্যে সবচেয়ে ইউনিক হলো আগারগাঁও মেট্রো স্টেশন। এখানে মাঝখানে আপনি নামবেন, আর আপনার দুপাশ দিয়েই ট্রেন আসবে যাবে। আমরা যে ট্রেনটিতে আসছিলাম, সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার সাথে সাথেই অন্য পাশের ট্রেনটি তার স্টেশনে এসে থামল। কিছুক্ষণ স্টেশনে ঘুরে এসকেলেটরে করে নিচে নেমে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। এই এস্কেলেটর নিয়ে আমার একটু মজার বিষয় হলো, আমি যখন প্রথম এই এস্কেলেটরের সঙ্গে পরিচিত হই, তখন আমি কনফিউশনে থাকতাম আগে ডান পা দেবো না আগে বাঁ পা দেবো। তো ভয়ে ভয়ে পা চেঞ্জ করে কোনো একটিতে লাফ দিয়ে উঠে যেতাম। এই হলো এস্কেলেটর নিয়ে আমার একটা মজার বিষয়। আর আপনাদের যদি এরকম এস্কেলেটর নিয়ে কোনো মজার গল্প থাকে, তাহলে কমেন্ট করতে পারেন। কোনো একটি এপিসোডে দর্শকদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। যাই হোক, এসকেলেটর থেকে নেমে বহির্গমন পথ ধরে চলতে থাকলাম টিকিট পাঞ্চ মেশিনের দিকে। টিকিট পাঞ্চ মেশিন আমাকে রেড কার্ড ধরিয়ে দিচ্ছিল, কারণ আমি ভুল মেশিনে পাঞ্চ করেছিলাম। ফাইনালি টিকিটটাকে বুঝিয়ে দিয়ে আমি আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্য বিমান বাহিনী জাদুঘরের গেটের দিকে পা বাড়ালাম। জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, মেট্রোর একপাশে আইডিবি ভবন, পাসপোর্ট অফিস, নির্বাচন অফিস সহ আরও অনেক সরকারি প্রতিষ্ঠান আছে।
আর অন্য পাশে বিমান বাহিনী জাদুঘর। টিকিট কাউন্টারে এসে এই কাউন্টারের গায়ে বোর্ডে লেখা দেখলাম 2 বছরের বাচ্চাদের উপরে যারা আছে তাদের জন্য টিকিট লাগবে। যদিও বাচ্চাদের ক্ষেত্রে 2 বছরের বিষয়টা আমার মোটেও হজম হলো না, কারণ 5 বছরের নিচে বাচ্চারা কি বুঝবে। টিকিট হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট 6 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য, তাও 50 টাকা নয়, প্রাপ্তবয়স্কদের হাফ মানে 20 বা 25 টাকা, তাহলে মানা যেত। যাই হোক, কর্তৃপক্ষ যদি কখনো বিষয়টা ভেবে দেখে তবে কাজে আসবে। যাই হোক, যেহেতু আমি সিঙ্গেল পার্সন তাই 50 টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি নিলাম বিমান বাহিনী জাদুঘরে। হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আজকে আমরা কোথায় ঘুরতে যাব। ভিডিওর এই পর্যায়ে এসে আসলে বুঝতে বাকি নেই যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে, যা আগারগাঁওতে অবস্থিত। যা বলছিলাম, টিকিট কেটে গেটে বসে থাকা সৈনিকের হাতে টিকিট বুঝিয়ে দিয়ে কিছু দূর হেঁটে আসতেই দেখা গেল 7399 মডেলের হেলিকপ্টারটি। তাকে পরিদর্শন করে চলে আসলাম আমরা ধবধবে সাদা এই হেলিকপ্টারটির সামনে। সাদা হেলিকপ্টারটি ঘুরে ফিরে দেখে পাশেই দেখতে পেলাম মোটামুটি বড় সড় একটি বিমানের গেটের সামনে বসে আছেন এক আপু। তাকে জিজ্ঞেস করতে জানতে পারলাম এই বিমানের ভেতর প্রবেশ করা যাবে মাত্র 30 টাকার টিকিটের বিনিময়ে। টিকিট কেটেই ভেতরে প্রবেশ করলাম। এসে দেখি বাইরে থেকে বোঝা না গেলেও এখানে প্রবেশ করে দেখি যাত্রীরা অলরেডি যে যার সিটে আসন পেতে বসে আছে। বসার জন্য বেঞ্চ তো বুঝলাম, কিন্তু শোয়ার জন্য এই খাটিয়াটার কী কাজ সেটা মাথায় আসলো না। হয়তো পুরনো বিমানগুলোতে একটি বিছানাও থাকতো রোগীদের জন্য। তারপর কাল বিলম্ব না করেই চলে আসলাম বিমানের ককপিটে, যেখানে বসে একজন পাইলট বিমান চালনা করেন। মোটামুটি সাহেদের একটি ইন্ডিকেটর আর একটি স্টারিং এবং মোটামুটি দুজন কষ্টে সৃষ্টে চলাচল করার মতো জায়গা। পাইলটের সিটে বসে চিন্তায় পড়ে গেলাম, এখানে বসে এটা চালাতো কিভাবে, কারণ এখানে বসলে সামনে রাস্তা দেখা যায় না, বরং আকাশই দেখতে পাই। সম্ভবত বসে না, দাঁড়িয়ে চালাতো। যাই হোক, আমার বিমান ভ্রমণ শেষ, এখন আমার নেমে যাওয়ার পালা। বিমান থেকে একটু পরে চলে আসলাম 4 রাস্তার মতো একটি জায়গায়। এখানে এসে দেখতে পেলাম একটি যুদ্ধ বিমানের প্রোপেলার। হিস্ট্রি পড়ে জানতে পারলাম এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত হয়েছিল আমাদের বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার কোনো একটি গ্রামে। সেখান থেকে 2023 সালে তাকে উদ্ধার করে এনে এখানে বন্দি করা হয়। 4 রাস্তার একটি পথ ধরে সোজা হাঁটা শুরু করলাম উত্তর দিকে, কারণ এটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আপনাদেরকে ঘুরে দেখানোর ইচ্ছে। যেই ভাবা সেই কাজ। রাস্তার দুপাশে যুদ্ধবিমান সারি বেঁধে রাখা হয়েছে। আমি হেঁটে চলেছি। শেষ মাথায় এসে দেখি ছোট্ট একটি শিশু পার্ক সাজানো আছে, যার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এছাড়াও দুপাশে যে বিমানগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যেও কিছু কিছু বিমানে আপনি 30 থেকে 50 টাকার টিকিট কেটে উপরে উঠে দেখার সুযোগ রয়েছে। শিশু পার্ক যেখানে শুরু হয়েছে সেখানেই দেখতে পাচ্ছেন বিমানের ইঞ্জিনগুলো সাজিয়ে রেখেছে। তারপর এক এক করে ঘুরে দেখা শুরু করলাম। হেলিকপ্টার সহ যেসব যুদ্ধ বিমানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর ইতিহাস এবং বিস্তারিত ডিটেল আমি আপনাদের এই ভিডিওতে দিতে চেয়েছিলাম। ভিডিও অনেক বড় হয়ে যাবে, আবার আপনারা বোর হতে পারেন ভেবে আর দেওয়া হয়নি। সংক্ষেপে বললে, এখানে যেসব যুদ্ধ বিমান আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রতিটি বিমানের পেছনে রয়েছে এক একটি গৌরবময় ইতিহাস, যা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি আপনার সন্তানকে মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস শেখাতে চান কিংবা নিজেই আরও গভীরভাবে জানতে চান, তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান। এছাড়াও যারা সপ্তাহ জুড়ে কাজের চাপে কোথাও ঘুরে বেড়ানোর সুযোগ পান না, তাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর হতে পারে একটি চমৎকার দিনব্যাপী ভ্রমণের জায়গা। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি উপযুক্ত ও মনোমুগ্ধকর পরিবেশ। শুধু যুদ্ধ বিমান নয়, এখানে রয়েছে শিশুদের জন্য টয় ট্রেন সহ নানা রাইড, যা ছোটদের আনন্দের ঝুলি ভরিয়ে দেবে। সেই সঙ্গে আছে একাধিক ফাস্টফুড ও রেস্টুরেন্ট, যেখানে আপনি পরিবার নিয়ে আরাম করে খেতে পারবেন। সত্যি ইতিহাস, বিনোদন আর শিক্ষার অপূর্ব মিশেল এই জাদুঘরটি। একবার ঘুরে গেলেই বুঝতে পারবেন এর ভেতরের কত রকম চমক অপেক্ষা করছে আপনার জন্য।
কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম জাদুঘরের দক্ষিণ প্রান্তে। দেখলাম এখানে পার্কের মতো সাজানো গোছানো একটি পরিবেশ। সব কিছুই বেশ সুন্দরভাবে পরিকল্পিত। আশেপাশে চোখ রাখতেই দেখি সংসারের ছোট্ট সদস্যদের নিয়ে অনেক পরিবার এসেছে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, কিছু সময় কাটাতে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সামনে। হঠাৎ চোখে পড়ল এক মনোমুগ্ধকর দৃশ্য। দেখি দুজন ছোট্ট শিশু নিজ ভঙ্গিমায় ট্রেন চালিয়ে যাচ্ছে, মুখে গম্ভীর ভাব, একদম যেন আসল ট্রেনের পাইলট। তাদের চোখে মুখে ভয় নয়, বরং দায়িত্ববোধ আর আনন্দের এক দুর্লভ মিশেল। এই দৃশ্য দেখেই মনটা একেবারে ভরে গেল। তাদের সেই মজার যাত্রা শেষ হলে আমি আবার হাঁটা শুরু করলাম আরও সামনে। আজ আমি এই জাদুঘরের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যেতে চাই, দেখতে চাই আর কি কি আকর্ষণ অপেক্ষা করছে আমাদের জন্য। জাদুঘরের একেবারে শেষ প্রান্তে এসে দূর থেকে চোখে পড়ল একটি বিশাল আকৃতির দানবীয় বিমান। দৃশ্যটা যেন মন কেড়ে নেওয়ার মতো। আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম তার দিকে। গিয়ে দেখলাম এই বিমানের প্রবেশের জন্য ১০০ টাকা একটি টিকিট কাটতে হবে। ভাবলাম, এত দূর এসে মাত্র ১০০ টাকার জন্য এমন রহস্যময় জায়গা ফেলে রেখে চলে যাব? না, আমি সেই দলের কেউ নই। সুতরাং টিকিট কেটে ঢুকে পড়লাম সেই রহস্য ঘেরা বিমানের ভেতর। প্রথমেই বাহিরটা ঘুরে দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আর তখনই চোখ ছানা বড়া। এ তো রীতিমতো একটা ক্যাফে। অভ্যন্তরটা এত সুন্দরভাবে সাজানো যে এক মুহূর্তের জন্য ভুলে যেতে হয় আমি কোনো বিমানের ভেতরে আছি। ডেকোরেশন, পরিবেশ আর আলো ছায়ার খেলায় একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা। সত্যি বলতে এই অভিজ্ঞতা না নিলে হয়তো অনেক কিছুই মিস করে ফেলতাম। সিঙ্গেল, ডাবল এমনকি ফ্যামিলি আসনের পাশাপাশি বিমানের ভেতরে রয়েছে একটি চমৎকারভাবে ডেকোরেট করা কেবিন। ভেতরে ঢুকেই মনে হয় এ যেন আকাশের রাজপ্রাসাদ। তবে আমার গন্তব্য এখানেই শেষ নয়। আমার আগ্রহ ককপিটে। দেখতে চাই ককপিট থেকে পৃথিবীর বাহিরের দৃশ্যটা ঠিক কেমন লাগে। আর জানতে চাই ছোট্ট বিমানের ককপিটের তুলনায় এই আধুনিক কার্গো বিমানের ককপিট কেমনভাবে সাজানো হয়েছে। সত্যি বলতে ককপিটে প্রবেশ করা সহজ ছিল না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। অনেক অনুরোধ উপরোধের পর অবশেষে কিছু সময়ের জন্য পুরো ককপিটটি একান্তভাবে নিজের করে নিতে পারলাম। ককপিটে ঢুকেই মনে হলো এটা সত্যিই বিশাল। আগের দেখা বিমানের ককপিটের তুলনায় এইটির পরিসর অনেক বড়, আর ডেকোরেশনও অনেক আধুনিক। বসে মনে হচ্ছিল আমি যেন এক পেশাদার পাইলট নিয়ন্ত্রণ নিচ্ছি এই আকাশযানের। এবার ফেরার পালা। সূর্যটা হেলে পড়েছে পশ্চিম আকাশে। আসরের আজানও হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। হেঁটে যেতে যেতে দেখি শিশু কিশোর আর যুবক যুবতীরা বিভিন্ন রাইডে উপভোগ করছে নিজেদের আনন্দময় মুহূর্ত। তাকে একজনকে জিজ্ঞেস করলাম, এখানে কি কোনো মসজিদ আছে? জানতে পারলাম এক্সিট গেটের কাছেই রয়েছে একটি সুন্দর মসজিদ। পার্কের মনোরম দৃশ্য দেখতে দেখতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মসজিদের সামনে। সরু এক পথ গিয়ে মিশেছে দক্ষিণমুখী এক কোণে, যেখানে ব্যানকুয়েট রেস্টুরেন্টের পাশেই অবস্থিত মসজিদটি। প্রথমে ভেবেছিলাম শুধু ওয়াক্তিয়া নামাজই হয় এখানে, পরে জানলাম এখানে জুমার নামাজের ব্যবস্থাও রয়েছে। এমনকি মহিলাদের জন্যও আলাদা নামাজের স্থান রয়েছে, যা সত্যি প্রশংসনীয়। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। এই ছিল আমার প্রথম ব্লগ। আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল, মাহফিল চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি ও টিকটক আইডিতে ফলো দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন ভবিষ্যতে আরও চমৎকার সব ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।